বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আমরা সবাই। অনুরোধ করবো আলোচনা শুরু করার জন্য শতবর্ষে ঋত্বিক ঘটক। নমস্কার, আমরা ঋত্বিক ঘটককে নিয়ে কথা বলবো, খুবই স্বাভাবিক, তার শতবর্ষী আমাদের আমন্ত্রণ। আমার একটু স্মৃতিকাতরতা যে এত ঋত্বিক ঘটককে আমি দেখেছি, এখন বেশি লোক আর ঋত্বিক ঘটককে যারা দেখেছেন তারা বেশি উপস্থিত নেই। আর এই যে পরমব্রত ঘটনাক্রমে আমরা একসঙ্গে কিছুদিন পড়াশোনা করেছি, ফলে সেটাও অনেক দিন বাদে দেখাও, এখন বিখ্যাত লোক হয়ে গেছে, ফলে আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 তলায় ওকে আমি দেখতে পাই না। কিন্তু যাই হোক, তো সে তো স্বাভাবিক, সে ছিল। তো ওর মা সুনেত্রা ঘটক, ওর পিতৃদেব সতীনাথ চট্টোপাধ্যায়। আমি এক্ষুনি বলছিলাম এই ফেস্টিভ্যাল সম্পর্কে একটা স্মৃতিও আমার সতীনাথের সঙ্গে খুব জড়ালো, সব মনে পড়ে। আজকাল বয়স হয়ে গেছে, এই বয়স হওয়া থেকেই ঋত্বিক ঘটককেও মনে পড়ে। কীরকম যে আমরা ভর্তি হয়েছিলাম কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য, আমি অন্তত পড়ছিলামও। সেই সময় হঠাৎ ঋত্বিক ঘটক 2 দিনের জন্য যাদবপুরে এলেন, এবং আমি আজ পর্যন্ত কোনো এই যে এখন 2025 যাদবপুরে কোনো শিল্পী গেছেন এত ভিড় আর কারোর ক্ষেত্রে দেখিনি। এবারে অশ্বমেধের ঘোড়ার মতন উনি প্রবেশ করেছেন, কারণ আমাদের সময় উনি একটা আদর্শ ছিলেন, আর আগুনের শিখা। তো একটা ব্যক্তিগত কৃতজ্ঞতাকে জানাতে হয়, এই যে আমরা স্নাতকোত্তর সব ইঞ্জিনিয়ারিং পড়লাম, কিন্তু চলে গেলাম ফিল্ম স্টাডিজে, এবং সেখানেই পড়লাম 35-36 বছর। এটা হওয়ার অন্যতম কারণ ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক যখন অনুপস্থিত, তখন ঋত্বিক ঘটক আরও বেশি উপস্থিত। এটা নাহলে হতো না। একটা প্রজন্ম তার কাছে ঋণী। কেন ঋণী? দেখবেন ঋত্বিক ঘটক নিয়ে অনেক স্মৃতিচারণ হয়, এখন হচ্ছে, ফেসবুকে হচ্ছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে, নানা রকম। দেখে আমার কষ্টই হয়। এমনভাবে বলা হয়, এই মূর্তিটা তো আমরা দেখিও নি, এটা ছিল না সবসময়, যে ওই যুক্তিতক্ক গপ্পের মতন। মনে হয় ঋত্বিক ঘটক এমন একজন যার দাড়ি কাটা নেই, যিনি চুল এলোমেলো, এবং যার ঝোলায় সবসময় বাংলা মদের বোতল। এটা কিন্তু ঋত্বিক ঘটক নন। এটা ঋত্বিক ঘটক ডিরেক্টরের স্টার বানানোর জন্য তাকে একটা ডিরেক্টর উইথ বায়োগ্রাফি করে দেওয়া হয়েছে। এটা সিস্টেম তার মতন করেছে। আমরা ভুলে যাই যে তিনি 8টা অন্তত ফিচার ফিল্ম শেষ করেছিলেন, বেশ কিছু তথ্যচিত্র শেষ করেছিলেন, একটা জায়গা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার সিলেবাস বদল করেছিলেন। তার ছাত্রদের মধ্যে অত্যাধুনিক ভারতীয় চলচ্চিত্রকাররা আছেন, অত্যাধুনিক ভারতীয় ক্যামেরাম্যান আছেন, এবং তারা তার প্রতি কৃতজ্ঞ। তারা কখনো বলেন না যে ঋত্বিক ঘটক তাদের ফাঁকি দিয়েছিলেন। তিনি প্রবন্ধ লিখেছেন চলচ্চিত্র বিষয়ে, এবং সেগুলো খুব সিরিয়াস। ঘটনাক্রমে সুধাংশু শেখর দে, এই দেশ পাবলিশিং, তারা আমাকে অনুমতি দিয়েছিলেন। সেগুলো ঋত্বিক ঘটকের বাংলা রচনা আমি সংকলন করেছিলাম। আমি বলতে পারি, যদি আর কোনো কারণেও ঋত্বিক ঘটককে কেউ না ভাবেন, যদি আজকে আপনাদের মধ্যে কেউ ভাবেন যে বাংলা সিনেমা একটু সিনেমা জানতে চাই, আপনি আমাকে 3টে লেখা বলুন তো, এটা পড়ে আমি সিনেমা বানাতে চলে যাব আর সিনেমা বুঝবো। কোনো আতলেমি না, দেশিকা ও মুক্তসুখ না। ঋত্বিক ঘটকের 3টে ছবি, ছবিতে গতি, ছবিতে শব্দ, ছবিতে সম্পাদনা, এই 3টে প্রবন্ধের ধারে কাছে দাঁড়াতে পারে এমন কোনো প্রবন্ধ বাংলা ভাষায় অদ্যাবধি রচিত হয়নি। এবং এই প্রবন্ধ এত সুলিখিত এবং এত দক্ষভাবে লিখিত যে আমাদের মনে হয় যে সত্যিই তার ছাত্ররা, অন্তত এদের সঙ্গে আমি কথা বলেছি, নিজে কথা বলেছি, এদের সঙ্গে কথোপকথন ছাপা হয়েছে আমার সঙ্গে, এই কুমার সাহানি, মনিকাউল, সৈয়দ মির্জা, তারপরে কে মহাজন, এরা যে ওকে শিক্ষক হিসেবে এত শ্রদ্ধা করেন, তার প্রমাণ হচ্ছে এই লেখাগুলো। এবং আমি দেখেছি আমাদের কাছে শেষ দিকে উনি যাদবপুরের ছাত্রদের প্রতি একটু প্রীতি জন্মেছিল ওর। তাদের বোধহয় উনি ভাবতেন যে এই ছেলেগুলো উল্টোপাল্টা ছেলে, এদের একটু দেখা উচিত। উনি মাঝে মাঝে দয়া করে আমাদের 2-1টা ক্লাস নেওয়ার মতন ঘটনা ঘটিয়েছিলেন। যেমন একবার ল্যান্সডাউন রোডের একটা ম্যাজনাইন রোডে একবার ঘটেছিল, আরেকটি এগো হয়েছিল। তখন দেখেছি যে উনি কি অবলীলায়, কি মারাত্মকভাবে ক্লাস নেন, এবং ওই ক্লাসে উনি যে মদ্যাসক্ত বা উনি যে পানাসক্ত
এর কোনো চিন্তাই নেই, কথা কথায় শুয়োরের বাচ্চা বলেনও না। ফলে আমার ঋত্বিক ঘটক আর এই কল্পকথার ঋত্বিক ঘটকের মধ্যে অনেকটা তফাৎ ঘটে যায়। এখন ঋত্বিক ঘটককে কীভাবে বলবো, এই যে আজকে 100 বছর পরে স্মরণ করছি কেন? একটা হচ্ছে, দেখবেন আমি একটা লেখা লিখেছি ছেলেরা ভেবেই যে ঋত্বিক ঘটক মানে ওই গার্সিয়া মার্কেজের উপন্যাসটা 100 বছরের নিঃসঙ্গতা। আসলে উনি ফিল্ম মেকার হিসেবে, চলচ্চিত্র পরিচালক হিসেবে, যদি বেশি কথা বলে থাকি তুমি তোমার যদি 4 তারিখ থেকে বলে দিও আমাকে, তো যে আসলে উনি যেভাবে ফিল্ম করতেন তাতে হয় দেখে চট করে আমাদের মনে হয় উনি ফিল্ম করতে জানেন না, নয়তো উনিই একমাত্র জানেন, অন্যরা পিছিয়ে আছে। এই কথাটা সত্যজিৎ রায় ঠিক বলতে পেরেছিলেন যে ও শোকসভায় সভাপতিত্ব করতে গিয়ে উনি নানা কথা বলেছেন, অন্য কথাগুলো বেশি উদ্ধৃত হয়, কিন্তু একটা প্রচণ্ড জরুরি কথা বলেছিলেন যে এটা আমার ঋত্বিক সম্বন্ধে সবসময়ই অবাক লাগে যে উনি মানে আমরা সকলেই যখন সেই আদি যুগে কম বেশি হলিউডের আওতায়, ঋত্বিক কী করে হলিউডকে এড়িয়ে গিয়েছিল, ওর ছবিতে বরং কিছুটা সোভিয়েত ছবির প্রভাব থাকলেও থাকতে পারে, এই কিছু, এটা খুব জরুরি। এবং ধরুন ঋত্বিক ঘটককে কীভাবে দেখব যদি বলা হয়, তাহলে আপনি ভাবুন ওর যে সবচেয়ে জনপ্রিয় ছবি, যেখান থেকে আমরা সবচেয়ে বেশি কোট করি, ভুল কোট করি, দাদা আমি বাঁচতে চাই কথাটা কোথাও নেই মেঘের আঁকা তারায়, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম আছে। যাই হোক, এটা খুব বড় কথা না। আপনি দেখেছেন যে এতদিন বাদে শঙ্কর গেলে, দাদা শঙ্কর অনিল চট্টোপাধ্যায় সে বোনকে দেখতে যাচ্ছে, তাকে কিন্তু বলা হচ্ছে যে উত্তেজিত করবে না, ইংরেজি ভাষা, ডোন্ট এক্সাইট হার, ইট মাইট রিল্যাক্স, এইসব বলে দেওয়া হচ্ছে, ফোর ওয়ার্নিং আছে। তারপরে শঙ্কর যা করলো সেটা তো আলাদা কথা, কিন্তু আপনি দেখেছেন এরকম কোনো ফ্রেমিং কোনো ভারতীয় চলচ্চিত্রকার করেন না। একটা পুরো পর্দা ফাঁকা, একদম রাইট কর্নারে প্রায় না থাকার মতন করে সুপ্রিয়া চৌধুরী বসে আছেন, লং শট, এবং পুরো দৃশ্যটা টেলিফটো লেন্সে। এখানে অত বলার কথা নেই যে টেলিফটো লেন্স কেন, নর্মাল লেন্স নয় কেন, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নয় কেন, এগুলো ক্লাসরুমে বা অন্যত্র বলা যায় লেখার সময়। আমি বলছি যে আমাদের প্রথমেই মনে হয় ঋত্বিক ঘটক চাইছেন কি, উনি কি সুপ্রিয়া চৌধুরীকে দেখাতে চাইছেন না এইসব জিনিস দেখাতে চাইছেন? এমনকি সুপ্রিয়া যখন ওই বিখ্যাত মেলোড্রামাটিক শট দাদা আমি বাঁচতে চেয়েছিলাম বলে ইত্যাদি করে, আমরা কিন্তু উই নেভার স সুপ্রিয়া ডাইং, ঋত্বিক হঠাৎ ক্যামেরা সরিয়ে নিয়ে পুরো একটা প্যান করতে শুরু করলেন, পাহাড় জঙ্গল ঝর্ণা, এবং আস্তে আস্তে ক্যামেরা টিলটাপ করে ওপরে উঠে গেল। শুরুটা ভাবুন, শুরুটা হচ্ছে, সিনেমায় তো ভীষণ দামি জিনিস, এ তো ডিজিটাল জিনিসও না, সেলুলয়েড, সেখানে প্রথম শটটা ফ্রেমের 80% দখল করে আছে একটা গাছ, কে আসছে যে মূল তাকে উনি দেখাতেই চাইছেন, একেবারে শেষবারে বুঝলাম তিনি একজন মহিলা। অনলি ইন দি সেকেন্ড শট আমরা কনভিন্স হলাম যে উনি একজন যুবতী। ঋত্বিক এই একটা শট নিলেন কেন অকারণে? সিনেমা তো পয়সার জিনিস, নষ্ট করার জিনিস, উনি এসেনশিয়াল আর নন এসেনশিয়ালের তফাৎ বোঝেন না। এটা খুব বড় জিনিস, কারণ ঋত্বিক ঘটক সম্বন্ধে আমরা সবসময়ই এক ধরনের ভুল ধারণার বশবর্তী হয়েছি। ঋত্বিক ঘটকের বিখ্যাত মদ্যপান অন্য দুই বড় প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে ইতিহাস সৃষ্টি করেছে, কোনো সন্দেহ নেই যে মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায় এবং ঋত্বিক ঘটক এই তিনজন ঐতিহাসিক মদ্যপ বাঙালির মধ্যে ছিলেন বলে বাঙালির ইতিহাস আন্তর্জাতিক ইতিহাসে যেতে পারছে অনেকটাই, নাহলে যেত না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে মাইকেল মধুসূদন 6 বছর লিখেছেন বলে তার জন্মের ইতিহাস মদ্যপানের ইতিহাস নয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসও মদ্যপানের ইতিহাস নয়, ঋত্বিক ঘটকের তো নয়ই। এবং এই যে ধরুন ওর যে ফ্রেমিংগুলো, ধরুন সাউন্ড, ঋত্বিক ঘটক যেভাবে সাউন্ড ব্যবহার করেন সেভাবে সাউন্ড ভারতবর্ষে কেউ ব্যবহার করেন না, একজনও না, আজও না। দেখবেন ওর অনুসারী ফিল্ম মেকার নেই, ওকে মাঝে মাঝে কপি করার ফিল্ম মেকার আছে। যেমন ধরুন এই যে পায়েল কাপাড়িয়া কানে পুরস্কার পেয়েছেন, তার সঙ্গে কথা হয়েছিল, তিনি খবরের কাগজেও লিখেছেন, আমাকেও বললেন যে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা থেকে ওনার সিনেমা যে ইনস্টিটিউটে ঢোকার 3 দিনের মাথায় উনি সুবর্ণরেখা দেখেন এবং তখন উনি ভাবেন যে সিনেমা করবেন এবং সিনেমাটা করেছেন। সিনেমাটা আপনার দেখুন, অল ইমাজিনাস রাইট, পরিষ্কার ঋত্বিক ঘটকের 3টে জায়গায় কোটেশন আছে, বুঝতেই পারবেন। সেই সুপ্রিয়া চৌধুরীর দীর্ঘ কাঁধ, এই ঘাড়, আর তিতাসের ভেসে আসছে বডিটা, এবং যেখানে ট্রেনের মধ্যে নায়িকা, মালায়ালি নায়িকা, বুঝবেন যে আপনি এটা
পায়েল কাপাড়িয়াস ট্রিবিউট টু দি গ্রেট মাস্টার, সেটা আলাদা, সেটা নিয়ে আমি চিন্তিত। কিন্তু ঋত্বিক ঘটককে অনুকরণ করা, এমনকি তার প্রিয় ছাত্রদল যারা তার নামই নেন না প্রায় ভাসুরের মতো, দি গ্রেট ইন্ডিয়ান মাস্টার, দি মায়েস্ট্রো বলেন, কুমার দা এবং মণি কাউল, তো তারাও তাদের ছবিতে কিন্তু ঋত্বিক ঘটক নেই। কেন নেই? তার কারণ ঋত্বিকের যুক্তিটাই আলাদা সিনেমার। এটা একটা দার্শনিক অর্থে প্ররোচিত শুধু না, কীরকম যুক্তি আলাদা, আমি একটা দিয়ে ওকে বলছি, কারণ তারা আছে। তো ধরুন খুব বিখ্যাত একটা জায়গা সুবর্ণরেখা, একটা লোক তার মাকে আবিষ্কার করছে, ছোটোবেলায় মা লুট হয়ে গেছে, মাকে সে চেনে না, স্টেশনে হঠাৎ আবিষ্কার করছে। সে সময় সাবজেক্টিভ ক্যামেরা অনেক আছে, সেসব পরে বলা যাবে। আমি মূলটা বলছি, আজকে হলে কেন সুবর্ণরেখা সেন্সার সার্টিফিকেট পেত না। এই যে অভিরাম রাম, সে মাকে মারা যেতে দেখছে, সে যেই মুহূর্তে মা বলেছে, অনেক আয়োজন করেছেন কিন্তু ঋত্বিক শটের জন্য, এবার যেই মুহূর্তে সে মা বলে, আরেকজন লোক বাগদিবউ বলে, সঙ্গে সঙ্গে ঋত্বিক ঘটক ক্যামেরা সরিয়ে নেন। 99% জন লোক তখন ক্যামেরা রাখতেন, কারণ খুব ইন্টারেস্টিং জায়গা, ওইটা দেখার জন্য লোকে পয়সা দিয়ে এসছে হলে। ঋত্বিক ক্যামেরা সরিয়ে নেন, কী করেন? অদ্ভুত, আপনি ব্যাখ্যা পাবেন না। কত বড় জিনিয়াস এবং কত বড় দূর প্রসারী চিন্তা যে উনি ক্যামেরা সরিয়ে নেন। কী দেখান? দেখবেন একটা মালগাড়ি আসছে অনেক দূর থেকে, আপনি বুঝতে পারবেন না মালগাড়িটা দেখানোর উদ্দেশ্য কী। মালগাড়িটা এলো ছাতিমপুর স্টেশন দিয়ে, ঘাটাংঘাট 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 বিচ্ছিরি আওয়াজ করতে করতে চলে গেল। আপনি অবাক হয়ে যাবেন, ঋত্বিক ঘটকের তাড়া নেই। একজনের মা মারা গেছে, এত করুণ দৃশ্য, সেসব ছেড়ে দিয়ে উনি মালগাড়িতে যাচ্ছে, কিছু পাতা উঠছে, মালগাড়ি ছেড়ে চলে গেল, দৃশ্যরও শেষ। কেন? এই যে ক্যাকোফনি, এই যে কর্কশ আওয়াজ একটা মালগাড়ি চলে যাওয়ার একজনের মায়ের মৃত্যুর সঙ্গে, কেন? তার কারণ ঋত্বিক ঘটক মনে করেন যে আমরা যারা ভারতীয় তাদের একটা মহাকাব্য থাকতে পারে, সেই মহাকাব্যের না রাম হবেন, এবং এ বিষয়েও ঋত্বিক ঘটকের কোনো আপত্তি নেই। কিন্তু সেই রাম যদি হন যা ওখানে, তার মা কে হবেন? রামের মা বলা বাহুল্য কৌশল্যা, এবং কৌশল্যা কে হবেন? পুরাণ এবং যাবতীয় ইতিহাস আমাদের মনে করায় যে তিনি ইক্ষ্বাকু বংশীয়া রাজবধূ, তিনি রাজান্তঃপুরচারিকা, অসহ্যপর্ষা রাজমাতা যেমন হন। এই রাজমাতাকে ঋত্বিক ঘটক বাগদিবউ করে রাস্তায় ফেলে দিয়েছেন। তার নাম সত্যি বাস্তবে সিনেমাতেও কৌশল্যা। ঋত্বিকের প্রতিটি নাম ভেবে চিনতে দেওয়া। এখন ধরুন এই যে উনি বললেন, তো ভার্টিক্যাল ইনভেডারের মতন, যে ভারতবর্ষে যদি এপিক থাকে, মহাকাব্য থাকে, তার নায়ক থাকবে, নায়িকা থাকবে, সবই থাকবে, কিন্তু তা কোথা থেকে আসবে? এই 20% মুখার্জি আর ঘটকের মধ্যে থেকে, বারেন্দ্র ব্রাহ্মণ আর রাজ ব্রাহ্মণদের মধ্যে থেকে আসবে, অন্তর্যদের মধ্যে থেকে, তথাকথিত অন্তর দলিত। মনে রাখবেন তখন সাবঅল্টার্ন হিস্ট্রি ছয়নি, কেউ ওই নিয়ে লেখেনি। 1962 সাল দেখবেন সেন্সার সার্টিফিকেটের ডেট। তখন ঋত্বিক ঘটক এই চিন্তা করছেন যে রামায়ণ কীভাবে অন্যভাবে লেখা যেতে পারে, দেশের গরিষ্ঠতর অংশের রাম, এবং তখন সাউন্ডের যা এফেক্ট, হচ্ছে ইন্টারনাল ভায়োলেন্স যেটা হলো এই দৃশ্যে, এই যে প্রবল প্রতিবাদ, একজন মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন মেঘনাদ দত্ত কাব্যে, দ্বিতীয়জন ঋত্বিক ঘটক করলেন সুবর্ণরেখায়। এই যে প্রবল প্রতিবাদ, এই প্রতিবাদকে সেলুলারের মতন না সস্তা মাধ্যম ধারণ করতে পারে না, আপনি নিতেই পারবেন না। ফলে এই ভায়োলেন্সটা উনি এক্সট্রাপোলেট করেন সাউন্ডে। ওই যে মালগাড়িটা চলে যায়, ওটা আসলে ভারতীয় ইতিহাসকে দুমড়ে বুঝছে, রাত্রিরে রাততায়ীর মতন ভেঙে দেওয়া। এই যে সাউন্ড নিয়ে এই অসামান্য কাজ। বা ধরুন তিতাস একটি নদীর নাম, এরা গরিব ছেলে মালো, হাঁটু অবধি ধুতি পরে, সে মিলন রজনীতে, প্রথম বিবাহ রজনীতে। ঋত্বিক ঘটক একমাত্র সেই লোক, দেখবেন এই কথায় কথা বলে না ভারতীয় সিনেমা প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়া মানে আমার মনে হয় আমাদের নায়িকাদের খোলা পিঠ দেখা বা ইত্যাদি, বা স্তনরেখা দেখা, এটাই প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার দরকার। ঋত্বিক ঘটকের এই ছবিতে ওই মেয়েটি অন্তত 4 ফুট দূরে দাঁড়িয়ে আছে, এবং ছেলেটি, তাদের কোনো দৈহিক মিলনের জায়গা নেই। ঋত্বিক ঘটক কী করেন? তারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, তো নিঃশ্বাসের আওয়াজটা বাড়িয়ে যান, দৃশ্য না, সাউন্ড ট্র্যাক এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, বাড়িয়ে যান, এবং যখন সেটা ক্রেসেন্ডোতে পৌঁছয় ঠিক সেই মুহূর্তে লীলাবালি লীলাবালি গানটা। আচ্ছা, আমাদের মনে হয় শিব এবং পার্বতী তাদের প্রথম মৈথুন করে উঠলেন। এই যে সাউন্ড ট্র্যাকের এই বৈপ্লবিক কাজ, আমরা এখন বলি গোদারের কথা, গোদার তো ভিভ্রাসা ভি 1962 করে তারপরে বলেছেন সাউন্ডকে গ্রেটার অথেন্টিসিটি দিতে হবে।
ঋত্বিক ঘটক 1961 সাল 60 সালে এগুলো করেছেন। দুর্ভাগ্যের বিষয়ে তিনি বাঙালি, দুর্ভাগ্যের বিষয়ে তিনি সাংবাদিকত্ব ওয়াচ করতে পারেননি, এবং তার মদ্যপান নিয়ে যে অত কথা হয়েছে, তার যদি 1 কোটি ভাগের 1 ভাগ তার সিনেমা নিয়ে কথা হতো, তাহলে তিনি আর কয়েকদিন বাঁচলেও বাঁচতে পারতেন বা একটু উৎসাহ পেতেন। তার জীবনে অনেক তরুণ, শেষ জীবনে অনেক তরুণ এসব বলছিল, তখন আর বলার দরকার নেই। তিনি যে সাউন্ড নিয়ে যে কাজগুলো করেছেন, ধরুন গাড়িটা অযান্ত্রিকের, হঠাৎ দেখবেন তার লোকেশান কী। আজকাল আব্বাস কিয়ারোস্তামি এই কাজ করেন, তখন আমরা পাতার পর পাতা ইংরেজিতে প্রবন্ধ লিখি। গাড়িটাকে ধরেছেন, ফোরগ্রাউন্ড অনেকটা, ব্যাকগ্রাউন্ড অনেকটা, গাড়িটা নিসর্গের মধ্যে। কেন? ঋত্বিক ঘটকের ধারণা ছিল, এটা বলেই ওকে ছেড়ে দিচ্ছি কারণ প্রবন্ধ শোনানোর জায়গা না, যে প্রাচ্য আর পাশ্চাত্যের দেখ। আমাকে উনি বলেছিলেন একবার যে কী সিনেমা দেখছি জাপানে, কুলসা, তখন জানতামও না। কুলসা কি? মিজোগুচি দেখো, মিজোগুচি দেখো, এক্সপোর্ট কোয়ালিটি জাপান না রিয়াল জাপান। এই এক্সপোর্ট কোয়ালিটি জাপান না রিয়াল জাপান কি? আপনি দেখবেন যে ঋত্বিক যখন একটা গ্রাম দেখান, একটা দৃশ্য দেখান, তখন কিভাবে দেখান, তার ছবিতে নিসর্গটা মানুষকে গঠন করে। এই যে ফ্রেমে বললাম না যে এতখানি জায়গা সুপ্রিয়াকে ছেড়ে দেওয়া, মহিরও 80% ছবি শুরুতে এবং ছবির শেষে এত জায়গা ছেড়ে দেওয়া, কোমল গান্ধারে দেখুন কত জায়গা ছেড়ে দেওয়া। এই যে জায়গা ছাড়ার তত্ত্বটা আসছে কোত্থেকে? রবীন্দ্রনাথ একবার শকুন্তলা নামে একটা প্রবন্ধ লিখেছেন 1902 সালে, যে সালে নষ্টনীত গল্পটা লেখেন। তাতে রবীন্দ্রনাথ লেখেন যে টেম্পেস্টের নায়িকা মিরান্দার সঙ্গে শকুন্তলার তফাৎ কোথায়? মিরান্দা ঘটনাক্রমে দ্বীপে নির্বাসিত হয়েছিল, কিন্তু পাহাড়ের ওপরে নির্বাসিত হলেও কিছু হতো না, ওটা আখ্যানের কাছে জরুরি। আসলে মিরান্দা কাউকে চিনত না, সি ওয়াজ পিওরলি ইনোসেন্ট ফিজিক্যাল টার্মসেও, তাই জন্য সে যাকে প্রথম দেখেছে ফার্দিনান্দ, তার প্রেমে পড়ে গেছে এবং প্রেম করেছে। কিন্তু শকুন্তলা তা নয়, শকুন্তলা সভ্যতার সঙ্গে আছে, এবং শকুন্তলার সঙ্গে তপোবন ভূমিকে বিচ্ছিন্ন করা যায় না। এই যে শকুন্তলার ক্রন্দন প্রতিগৃহে যাত্রার সময়, তো ইহা সমস্ত তপোবন ভূমির ক্রন্দন। ঋত্বিক ঘটকের অনসূয়া, এটা আমি বলছি না, এটা আমার আবিষ্কার না, ভাববেন না যে আমি MA পড়াই বলে আবিষ্কার করেছি। এটা ঋত্বিক ঘটকের লেখায় দেখবেন যে ঋত্বিক ঘটক শকুন্তলার কথা রেফার করছেন, যে এই যে দেশ বিভাগ, এটা ভারতীয়দের পক্ষে একটা মর্মান্তিক আঘাত, কেন সে তাকে নিসর্গবাদ দিয়ে চিন্তা করা যায় না, কিন্তু ইংরেজকে করা যায়। কথাটা রবীন্দ্রনাথের, ঋত্বিক ঘটক সেটাকে আত্মস্থ করছেন। তার প্রথম এই যে 3টে সবচেয়ে বিখ্যাত ছবি, যদি মেঘঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা দেখা যায়, তাহলে আপনি দেখবেন তিনি কীভাবে রবীন্দ্রনাথের সঙ্গে সংলাপ করছেন, আধুনিককাল কী করে রবীন্দ্রনাথের সঙ্গে সংলাপ করছে। আসলে ঋত্বিক ঘটক চলচ্চিত্রকারের অনেক অতিরিক্ত একটা দার্শনিক জগতে গ্রহণ করেন। একটা হাসির গল্প বলে শেষ করে দিচ্ছি। একবার ঋত্বিক ঘটক হিন্দুস্তান টাইমসকে ইংরেজিতে বলেছেন যে বার্গম্যান ইজ ওয়াক্স ইজ এ ফ্রড। তারপরের দিনই উনি পুনেতে এসছেন এবং উনি নাকি পুনেতে বার্গম্যানের পড়াবেন। ন্যাচারালি তখন পুনে অনেক ছোটো অনেক সাধারণ লোক এসছেন, আমার পরিচিত হৈমন্তী ব্যানার্জি, উনি ঋত্বিক ঘটকের জীবনী লিখেছেন, তিনিও এসছেন, আরও ছাত্রছাত্ররাও আছে। তো পুনে আর্কাইভের, মানে যার জন্য এখন আর্কাইভিং এরকম, PK নায়ারও এসছেন। তো ঋত্বিক 11টায় আসার কথা, 11:10 এসে বলেছেন, মানে শুরু করছেন এইভাবে যে ইউনো ইংমার বার্গম্যান ইজ গ্রেট, হি ইজ গ্রেট লাইক এনিথিং। তো তাতে নায়ার যেরকম হয় ঘাবড়ে গিয়ে আঙুল তুলেছেন। ঋত্বিকদা নিজের কথার মধ্যে কথা বললে ভীষণ রেগে যেতেন, ভীষণ রেগে যেতেন। তো ঋত্বিকদা প্রথমে ইগনোর করার চেষ্টা করেছেন। তারপর নায়ার নায়ার হাত তুলে দাঁড়িয়ে আছে, হেড ক্লার্ক NFAI এর, তখন পরে ডিরেক্টর হয়েছেন। তো তখন ঋত্বিকদা বলেছেন, ইয়েস নায়ার, হ্যাভ ইউ এনিথিং টু সে? তো নায়ার বলছি, ইয়েস স্যার, দি আদার ডে I noticed it in Hindustan Times that you said Bergman is a fraud, and now you are saying he is great. How to reconcile with it, sir? ঋত্বিক কিছুক্ষণ নায়ারের দিকে তাকিয়ে থাকলেন, ছাত্র হলে খুব ধমক দিতেন, তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে ওয়েল, দ্যাট ইজ বিটুইন মি অ্যান্ড বার্গম্যান, ফর ইউ হি ইজ গ্রেট। শুভ সন্ধ্যা সকলকে, এবং আমাকে এখানে আমন্ত্রণ করে আনার জন্য ধন্যবাদ। আমি খুব স্বল্পে সারবো, তার কারণটা হচ্ছে যে আমার পাশে আমার মাস্টারমশাই বসে আছেন, তার একটা অসুবিধে হচ্ছে যে ওনার কাছ থেকে আমি এগুলো, মানে যে কথাগুলো উনি বললেন বা যে কথাগুলি আমি যে সামান্য কথাগুলি বলতে চলেছি, সে কথাগুলির সিংহভাগ আমার ওনার এবং ওনার ডিপার্টমেন্টের কিছু মানুষের কাছ থেকে শেখা। তা সেটার একটা চাপ তো থাকে, আবার সেটার একটা সুবিধে আছে। সেই সুবিধেটা হচ্ছে যে
ওনার থাকাটা এই এই জায়গাটাতে কথা বলার যে পরিসরটা, সেই পরিসরটাকে প্রস্তুত করেছে। এটাও সত্যি কথা আর কি, যে হয়তো উনি না থাকলে, সঞ্জয়দা না থাকলে হয়তো যে কথাগুলো বলবো সে কথাগুলো হয়তো বলতাম না, হয়তো অন্যভাবে কিছু বেশ কি বলবো জনমোহিনী কিছু কথা আর কি, যেগুলো শুনতে টুনতে ভালো লাগে সেরকম কিছু কথা বলে বেরিয়ে যেতাম ঋত্বিকবাবু সম্বন্ধে। আমি ঋত্বিক ঘটকের লেখা নিয়ে আমি বলার কেউ নই, মানে তার 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 সাহিত্য আছে, তার গদ্য আছে, যে যে ইম্পর্ট্যান্ট একাডেমিক লেখাগুলোর কথা সঞ্জয়দা বলছিলেন, সেগুলো সত্যি কথা বলছি আমি পড়িনি, কাজে সেগুলো নিয়ে কথা বলার কেউ নই। আমার ওনার সিনেমার অ্যানালিসিস এবং আমার ওপর ওনার প্রধান যে প্রভাবটা, সেটা নিয়ে খুব চেষ্টা করব অল্পে কথা বলতে। প্রথম যে কথাটা বলবো সেটা সঞ্জয়দার একদম প্রাথমিক জায়গাতেই, যে ওনার মদ্যাসক্তি বা ওনার পানাশক্তি নিয়ে যে কথাগুলি বলছিলেন, সেই প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই। তিনটে মূলত স্টেপ আছে আমার কথা বলার। সঞ্জয়দার কথা শুনতে শুনতেই ভাবছিলাম, সেগুলো মাথায় এলো সেগুলো। এক নম্বর হচ্ছে যে, মানে কথা বলতে বলতে আমার গুলিও যেতে পারে, তিনটে দুটো হয়ে যেতে পারে, চারটেও হতে পারে। প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস নিয়ে আমরা প্রথম আলোচনা করি, সেটা হচ্ছে প্যাকেজিং। আমরা যদি আমাদের বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে দুজন বড় মহিরুহকে ধরি, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক, অন্য সবাইকে সম্মান জানিয়েই আমি বলছি, যেহেতু এক নিঃশ্বাসে নাম দুটি উচ্চারিত হয়। দেখুন কিভাবে আমরা খুব কেয়ারফুলি দুটো বাইনারি তৈরি করেছি, মানে দুটো পোলারাইজ, দুটো পার্সোনা ইমেজ তৈরি করেছি, এবং দুটোর প্রতি আমরা একইভাবে আসক্ত। মানে আমি বলি, আমি যেরকম মানে মাঝে মধ্যে আমার ভালো মদ্যপান করতে খারাপ লাগে না, সঞ্জয়দা হয়তো টিটোটালের, আমি জানি না, ঠিক আমার জানা নেই। সঞ্জয়দা বলছে না না আমি খাই, হ্যাঁ, কিন্তু আরও লোক আছেন এরকম যারা হয়তো একেবারেই পছন্দ করেন না। যেরকম আমি আমার পরিবারের মধ্যে একটা দিককে দেখেছি, তারা বাড়িতে দূর থেকে, এমনকি পারলে টেলিভিশনে তখন মদের বিজ্ঞাপন হতো, এখন তো হয় না, এখন তো এইসব প্যাকেট সোডা ফোডা বলে বিজ্ঞাপন দেওয়া হয়। তো সেরকম বিজ্ঞাপন দিলে বা কোনো ছবিতে VAT 69-এর বোতল, তখন সেই সময়কার পুরনো বাংলা ছবিতে খারাপ লোক মানে VAT 69 খেত, হ্যাঁ, তো দেখালে তখন বন্ধ করতো, সেই সময় বন্ধ করে দিত টিভি আর কি। এইটা এক ধরনের আসক্তি, সব পরিষ্কার, শুচিস্নিগ্ধ, শুদ্ধ সব কিছু। আর অন্য দিকটা, অন্য আসক্তিটা কি হচ্ছে, যে একেবারে মাতালপনা আর কি। তো আমরা না এরম দুটো চেহারা তৈরি করেছি আমাদের বাংলা সিনেমার ইতিহাসের দুটি সব থেকে গুরুত্বপূর্ণ লোকে। আমরা সত্যজিৎ বাবুকে বানিয়েছি হচ্ছে একজন সাধু সন্ত, এরম একজন মানুষ আর কি। তিনি কোলোসাল ফিগার, ব্রহ্মপুরুষ বলা যেতে পারে আর কি। তিনি কোনো কিছু ভুল করতে পারেন না, তিনি কোনো তার সিনেমার কোনো কাটাছেঁড়া ডাইসেকশন হতে পারে না, অ্যাজ ইফ পাতার পর পাতা অ্যাকাডেমিশিয়ানরা ভুলিয়ে ফেললেন। সঞ্জয়দা নিজেও চাইলে সত্যজিৎ বাবুকে নিয়ে লেখা হলে উনিও বলতে পারতেন যে কিভাবে সত্যজিৎ রায়ের ছবিতে তার মতো করে তার সিনেমার, তার বোধ, তার সেন্সিবিলিটিস অ্যাবাউট সোসাইটি, অ্যাবাউট উইমেন কীভাবে উঠে এসেছে। কিন্তু সেটা আমরা বাঙালি দর্শক চট করে সেটা নিয়ে আলোচনা আমরা করি না, আমরা তাকে একটা যুগপুরুষ হিসেবে দাঁড় করিয়েছি। আচ্ছা ঠিক আছে, বেশ করলাম। উল্টো বাইনারিটা কি না, এই যে চেহারাটার কথা সঞ্জয়দা একটু আগে বললেন, যে কাঁধে একটা ঝোলা আছে, তার মধ্যে থেকে বাংলার বোতল উকি মারছে, একটা খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোক, সে বিরাট বড় বড় সারাক্ষণ মানে একজন পানাশক্তের মতো প্রচুর জ্ঞানের বাণী আওড়াচ্ছেন এবং মজার ফক্কুড়ি মেরে মেরে, এইরকম একটা চেহারা আমরা ঋত্বিক ঘটকের তৈরি করেছি। যেটা আমরা ভুলে যাই যে এই দুটো কিন্তু বাইনারি না, দুটো ওভারল্যাপিং। আসলে এই দুটো চেহারার দুটির প্রতি আসক্তি একই রকম ক্ষতিকর। আমরা যদি একজন আর্টিস্টকে, একজন শিল্পীকে প্রকৃত অর্থে চিনতে চাই, তাহলে তার কি বলবো, শুধু তার বিজয়গাথা গাইলে হবে না, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে হেজিওগ্রাফি বলি, সেই হেজিওগ্রাফি কিন্তু একজন শিল্পীকে চেনার উপায় নয়, তাকে কাটাছেঁড়া করাটাই উপায়। সত্যজিৎ বাবুর, আমি ঋত্বিক ঘটকের থেকে অনেক বেশি সত্যজিৎ রায়ের ছবি দেখে বড় হয়েছি। আমি ঋত্বিক ঘটকের সিনেমা অনেক পরে দেখেছি, আমি ওই বংশের ছেলে হওয়া সত্ত্বেও বলছি, আমার সিনেমার চেতনা সত্যজিৎ রায় থেকে শুরু হয়েছে, কোনো সন্দেহ নেই এ ব্যাপারে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও আজকে যদি বসে আমি এরকম ভাবতে আরম্ভ করি যে
সত্যজিৎ রায়ের যে কোনো ছবি নিয়ে কথা বললে সেটাকে কাটাছেঁড়া করতে গেলে সেটাকে টেকনিক্যালি বা সেটাকে ইস্থেটিক্যালি দার্শনিকভাবে নান্দনিকভাবে সেটার কাটাছেঁড়া করতে গেলে সেটাকে মানে যেটা আমরা সঞ্জয় দার কাছ থেকে শিখেছি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, এটার মানে কিন্তু সব কিছুকে ভালো বলা নয়। হ্যাঁ, একজন মানুষ যখন সৃষ্টি করছেন কোনো একটা জিনিস, ঠিক যেভাবে একজন কবি লেখেন, একজন সাহিত্যিক গল্প লেখেন, একজন চিত্রকর ছবি আঁকেন, তার তিনি যে মানুষটি, তিনি যে সমাজটা থেকে উঠে এসেছেন তার একটা প্রতিচ্ছবি উঠে আসে, সেটাকে চেনার একটা উপায়। সত্যজিৎ রায়ের সমস্ত ছবি থেকে সেটা করা সম্ভব, কিন্তু সেটা না করে আমরা হেজিওগ্রাফিতে ঢুকে যাই। একই রকমভাবে ঋত্বিক ঘটকের ক্ষেত্রেও কিন্তু তাই, যে মানে আমাদের কিন্তু, আমি যেরকম ওপেনলি বলি আমার ঋত্বিক ঘটকের সব ছবি দেখতে ভালো লাগে না, কারণ লাগার কথা নয়। তাই জন্যে ইট ওয়াজ নট মেন্ট টু এন্টারটেইন মি, এটা সবার আগে বুঝতে হবে। এবং এটা দিস উইল টেক মি টু দ্য মাই সেকেন্ড পয়েন্ট, যে কেন ভালো লাগে না এবং কেন ওই ভালো না লাগাটার মধ্যে এই শব্দটা কতটা আসলে বড়, সেটার মধ্যে আসছি। এটা ছোট্ট করে শেষ করে নিই প্রথম পয়েন্টটা, সেটা হচ্ছে এই দুটি চেহারার, এই দুটি ইমেজের প্রতি আসক্তি একই রকম ক্ষতিকর। সত্যজিৎ রায় মানেই একজন সাংঘাতিক গম্ভীর, একজন যুগপুরুষ, ওরকম সারাক্ষণ ওরকম ছিলেন না। তিনি অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ ছিলেন, যিনি প্রয়োজনে ইয়ার্কি ফাজলামি মারতে পারতেন। আমার আপনার যা যা রক্ত মাংসের যা দোষগুণ আছে তার মধ্যেও ছিল, তিনি দেবতা নন। এক অ্যাট দ্য সেম টাইম ঋত্বিক ঘটক মানেই তিনি পানাসক্ত বাংলার মদের বোতল ঝোলা থেকে বেরিয়ে থাকা একজন মানুষ নন। তিনি প্রবলভাবে পড়াশোনা করা, প্রবলভাবে প্র্যাকটিক্যাল, অনেক ক্ষেত্রে প্রবলভাবে জীবন সংগ্রামে লিপ্ত থাকা একজন মানুষ ছিলেন। হ্যাঁ, তাদের জীবনযাত্রাটা খুব আলাদা ছিল এবং তাদের জীবনগুলো খুব ভিন্ন ধারায় বাহিত হয়েছে। তাদের সিনেমার সেন্সিবিলিটি, তারা সিনেমা যেভাবে বা সিনেমা বানানোর পিছনে যে দর্শনটায় বিশ্বাস করতেন সেগুলো হয়তো আলাদা ছিল নিঃসন্দেহে। এই দুটি এক্সট্রিমের প্রতি আসক্তি একই রকম ক্ষতিকর। আমাদের প্রথমত শিখতে হবে হচ্ছে চ্যালেঞ্জ করা, আমাদের এই যুগপুরুষদের চ্যালেঞ্জ করা শিখতে হবে। হ্যাঁ, না চ্যালেঞ্জ করতে পারলে এদের কাজ আমরা ইভ্যালুয়েট করতে পারবো না। গতকাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনের শেষ ছবিটি ছিল একটি ছবি যার নাম ছিল শপাঁ শপাঁ। এটি ফ্রেডেরিক শপাঁ বলে একজন বিখ্যাত পোলিশ / ফ্রেঞ্চ একজন কম্পোজার, ঊনবিংশ শতাব্দীর লোক, তার জীবন নিয়ে মোরলেস। ছবিটার 50% দেখলে আপনার মনে হবে সবাইকে নিয়ে ফকুড়ি মারা হচ্ছে, ইয়ার্কি মারা হচ্ছে। আমরা যদি এরকম একজন লোককে নিয়ে আমরা এখানে ছবি বানাতে যেতাম, তার যে মহিলা প্রীতি থাকতে পারে, তিনি যে মানে কি বলবো মানে দৈহিক সঙ্গমে লিপ্ত হন, হ্যাঁ, তার যে যৌন ক্ষুধা থাকতে পারে, তার ভালোবাসার ইচ্ছা থাকতে পারে, এগুলো আমরা ছুঁতেই পারতাম না। ছুঁলেই হে 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 করে তেড়ে আসতো। আর এখন সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের যুগে আরোই আমরা সাহস করতাম না। বাট তারা কিন্তু নির্দ্বিধায় করেছেন জিনিসটা, তাদের দেশের লোক, তারা তাকে সেলিব্রেট করেছেন একজন শিল্পী এবং একজন মানুষ হিসেবে। সো এইটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্টে এবার আসি, কেন ভালো লাগে না। ভালো লাগে না কথাটা খুব সোজা। আমরা বলি আমার করণ জোহরের এই ছবিটা ভালো লাগলো না, এতটা সোজা না। করণ জোহরের একটা ছবি ভালো লাগলো না বলা মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু করণ, সেটা না, কিন্তু আমি বলছি সেটা বলা আর ঋত্বিক ঘটকের ছবি আমার অনেক ছবি ভালো লাগে না, এই দুটো বলার মধ্যে একটা ফারাক আছে। তার কারণটা হচ্ছে ভালো লাগে না, তার কারণ আমার ভালো লাগার চোখটা একভাবে তৈরি হয়েছে ছোটোবেলা থেকে, আমাদের অধিকাংশ লোকেরই তাই। সেটা প্রিডমিনেন্টলি ডমিনেটেড বাই ড্রামা। আমরা সিনেমায় ড্রামা দেখতে পছন্দ করি, আর আমরাও তো এভাবেই তৈরি। আমরাও তো ছোটোবেলা থেকে হলিউড দেখে, গল্প দেখে, আমরা কি বলি, আমরা অধিকাংশ সময় বলি আমরা পর্দায় গল্প বলি, সিনেমা নিয়ে কথা বলতে গেলে বলি উই টেল স্টোরিজ। কিন্তু সিনেমার কি কাজ আসলে পর্দায় গল্প বলা? এটা অনেকটা ওই অ্যাসিড আর অ্যালকালির বেস আর অ্যালকালির উপমাটার মতো। আমি খুব খারাপ ছিলাম রসায়নে, কেমিস্ট্রিতে, তাও বলছি সম্ভবত ওই লাইনটা ছিল অল বেসেস আর অ্যালকালিজ বাট অল অ্যালকালিজ আর নট, বা উল্টোটা, যে কোনো একটা কিছু একটা। তো ব্যাপারটা হচ্ছে এক সিনেমা চলচ্চিত্র গল্প বলতে পারে, কিন্তু গল্প বলাই একমাত্র কাজ না সিনেমার, ঠিক আছে? আমরা ধরেই নিয়েছি যে সিনেমা মানে ন্যারেটিভ সিনেমা হবে। আমি আমার কথা বলছি, আমার ন্যারেটিভ সিনেমা বা গল্প, যে ছবি গল্প বলে সেটা ছাড়া অন্য কিছু বলার আমার ক্ষমতাই নেই। আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে সিনেমা গল্প বলা ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না, পারে। এবং আমি পরবর্তীতে একটা ছাত্র বলেই একদা ছাত্র, এখন সহকর্মী, কিন্তু বলেই 1 মিনিট ডিস্টার্ব করে বলছি যে গল্প বলাটাকে কীরকম ভাঙা যায়। ধরুন মৃণাল দা আমাকে বলেছেন যে তোমার গুরু তো এমন গোয়ার
যে তাকে কেউ বললেও শুনবে না। মেঘে ঢাকা তারা শেষ সিকোয়েন্সটা, পেনাল্টিমেন্টটা, শেষটা না। আপনি ভাবুন যে নার্স কিন্তু বারবার বলছে যে পাহাড় ভালোবাসে, ভালো আছে, কিন্তু ডোন্ট এক্সাইট হার, ওকে উত্তেজিত করবেন না, ওর কিন্তু রিল্যাক্স করতে পারে। দাদা 5 বছর পরে আসছেন, ঋত্বিক ঘটকের গল্প বলা দেখুন, যে গল্পকে আমরা মেনে নিয়েছি সবচেয়ে, অন্যগুলোকে দেখিনি, যেটা দেখেছি। এবার ঋত্বিক ঘটক কী করলেন, প্রথম কথা তো ওই কম্পোজিশন ছেড়ে দিন, আমি গল্পটায় আসছি। গিয়ে দাদা একবারের জন্য বললেন না তুই কেমন আছিস। যে দাদার জন্য নিতা সর্বস্ব ত্যাগ করেছে, সেই আমরা হাসপাতালে সাধারণ লোককে বলি যে কেমন আছেন, এমনকি টার্মিনাল ক্যান্সারের পেশেন্টকে পর্যন্ত বলি আর ঠিক হয়ে যাবেন কিছু। দাদা কী করলো, নিষ্ঠুরতার গল্পটা দেখুন, থিয়েটার অফ ক্রুয়েলটি, আমরা তখন খেয়াল করিনি যে দাদা নিতাকে প্রথম যে কটা কথা বললো সব কটা সুখের কথা। আমাদের বাড়িটা দোতলা হয়ে গেছে, বাবার লাইটটা হেল করে দিচ্ছে তার নাতি, এই সেই, যার জন্য নিতা বাস করলো যে দাদা আমি বাঁচতে চেয়েছিলাম। এটা কি শঙ্করের বলা উচিত হয়েছে? কোনো কজালিটি, কোনো কার্যকারণবাদ, কোনো গল্প বলার ইতিহাস এইটাকে সাপোর্ট করে না। এমনকি প্রডিউসার, ঋত্বিক ঘটকের প্রডিউসার ঋত্বিকবাবুকে বলেছেন, ঋত্বিকবাবু মেয়েটাকে মেরে ফেলবেন না, এই মেয়ে যদি মারা যায় সমাজে খুব খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। ঋত্বিক তাতে বলেছিলেন, বৌদির লেখাতেও আছে, এমনিও আছে, যে না না ওকে আমি শাখা সিঁদুর পরে নিয়ে আসবো, আপনি ভাবরাবেন না, কারণ ও যদি মারা যায় সমাজের পক্ষে সত্যি খুব খারাপ দৃষ্টান্ত। কিন্তু ঋত্বিক মেরে ফেললেন। এখন এই যে মেরে ফেললেন, তাও আবার দেখাচ্ছেন ওই জিনিসগুলো, ওগুলো ওর সঙ্গে মেরে ফেলার কি যোগাযোগ আছে? পুরো গল্পটা থিয়েটার ক্রুয়েলটি, শঙ্কর যে এলো, এই অ্যারাইভালটা একটা ভীষণ নিষ্ঠুরতার কার্যক্রম, কোনো নর্মাল গল্প বলার লজিক এতে খাটে না। আমরা দেখে মুগ্ধ হয়ে গেলাম, এতদূর মুগ্ধ হলাম যে নিতা আমি বাঁচতে চেয়েছিলামটা নর্মাল ভয়েসে বলা হয়েছিল, রেকর্ডও করা হয়েছিল। তাই ঋত্বিক পরে ওটা খেয়াল করেন, কলকাতা আসেন, ওর তত্ত্ব ছিল যে যদি আমরা আনন্দ সারেগামাপা থাকে, আনন্দের যদি কোনো স্বরলিপি থাকে তাহলে যন্ত্রণারও আছে। এই সারেগামাপা দাদা আমি বাঁচতে চেয়েছিলাম, এটা জ্যোতিরিন্দ্র স্বরলিপিতে করেন এবং কলকাতা স্টুডিওতে এই সাউন্ড গীত হয়, ওখানে যায়। এখন এই যে ধরনের গল্প বলারও টেন্ডেন্সি, যে গল্পগুলো গল্পকে ভেঙে অন্যত্র নিয়ে যায়, কারণ আমি যে বললাম যে প্রথম উনি দেখাতে চাইছেন না নিতাকে, আর শেষে উনি নিতাকে ছেড়ে অন্যদিকে চলে গেলেন, মানে কি আসলে উনি দুটো গল্প বলছেন, অল অ্যালং দ্য কার্পেট দুটো গল্পকে হ্যান্ডেল করছেন। একটা হচ্ছে আজাদগড় কলোনির MA সেকেন্ড ইয়ার ড্রপ আউট নিতা চক্রবর্তীর গল্প, যেটা আমরা সবাই খুব আদরণীয় ভাবি এবং আমরা সবাই একমত এ বিষয়ে, যার আমরা বেঁচে থাকতে নেতাকে ভুলব, মানে নেতাকে মরে যেতে দেবো না, আমরা রাস্তায় আছি, অভয় তোমায় ভুলছি না, ভুলবো না, এসব আমরা একটা গল্প। আর একটা গল্প হচ্ছে কুমার সম্ভবম, পাহাড়ের ওপরেই শঙ্করের সঙ্গে পার্বতীর দেখা, এবং সেটা মিলনের গল্প। ঋত্বিক কিন্তু লিখে গেছেন, এই লেখাগুলো যদি দেখেন যে পোস্ট পার্টিশন ট্রমার মধ্যে এই মিলন আর সম্ভব নয়, আমাদের জন্য যা থাকে তার দুঃস্বপ্ন মন্ত্রিত রাত্রি, ফলে ইন্ডিয়াকে মারা যেতে হয়। এইটার হাত ধরে সঞ্জয়দার কাছ থেকে আমি একটু নেবো, কেন আমার থার্ড পয়েন্টটা লাস্ট পয়েন্টটা এটা নিয়েই অ্যাকচুয়ালি, সরি সঞ্জয়দা একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে আমি আরও সহজ ভাষায় আমার মতো করে বলছি, আমি বা আপনি পছন্দ করছি না বা বানাতে পারছি না বলে আর একটা ভাষার সিনেমা হয় না বা হতে পারে না তা কিন্তু নয়। এইটা বারবার করে ঋত্বিকের সিনেমা আমাদের মনে করায় অ্যাকচুয়ালি, যে গল্প বলার মধ্যেও কোথাও একটা না বলা থাকে, এবং গল্প বলা যে একইভাবে বলতে হবে, একরকমভাবেই, একই, যেরকম কমল কুমার মজুমদারের সাহিত্য প্রথমবার পড়লে, বাংলাদেশের শহীদুল জহিরের সাহিত্য প্রথমবার পড়লে ওনার বাংলা ভাষার মানে বাক্য গঠনের মধ্যে কোথায় জ্যোতিচিহ্ন পড়ছে বোঝা যায় না। মানে এরমভাবে কি আমরা কথা বলি? না, বলি না, বাট উনি সেই ধাক্কাটা দিতে চাইছেন বলেই উনি কিন্তু বাক্য গঠনটা ওরম করছেন। হ্যাঁ, তো সেইটাও কিন্তু উদ্দেশ্য হতে পারে শিল্পের। তো সেইখান থেকে আবার আমার মাস্টারমশাইদের কাছেই, মাস্টারমশাইয়ের কাছেই পড়া, যেরকমভাবে এই আবার আমরা একটুখানি ইউরোপ ঘেঁষা, তো সবাই কয়েকটু আগে সঞ্জয়দাই বলছিলেন, তার ইউরোপের প্রসঙ্গে ফিরে যেতে হয়, যে এই যাদের কথা আমরা বারবার করে খুব বলে একটা সময় অবধি অন্তত খুব শ্লাঘা অনুভব করতাম, সেই নোভেল ভাগ বা সেই নিউ ওয়েভ ইত্যাদি, সেই তাদের যিনি মাস্টারমশাই ছিলেন
তিনি এই যে সঞ্জয়দার মতোই মাস্টারমশাই ছিলেন, তিনি ওদের শিখিয়েছিলেন, যে কারণে তারা পরে বহুদিন অবধি বলতেন যে এই নোভেল ভাগের সমস্ত বড় বড় লোকেরা যার কাছ থেকে সিনেমা শিখেছিলেন, সেই আন্দ্রে বাজা, তিনি এবং তার ছাত্ররা অর্থাৎ গোদার হোক, ত্রুফো হোক বা শ্যাব্রল হোক, প্রত্যেকে কিন্তু তারা বলতেন যে সিনেমা আমরা কিন্তু বানাই, আমি আমার হাতে একটা খাতা আর পেন দিলে যেভাবে আমি প্রবন্ধ লিখতাম, তার বদলে আমি একটা ক্যামেরা দিয়ে সিনেমা বানাই, কেননা আমি টেক্সট তৈরি করি। হ্যাঁ, যে টেক্সটার মধ্যে দিয়ে আমি আমার ইতিহাস, আমার সমাজ, আমার রাজনীতি সব কিছুকে অ্যাড্রেস করছি। সেটা একমাত্র কিন্তু সেটা কিন্তু হলিউডি যে গল্প বলার কায়দা, যেখান থেকে আমরা সকলে কম বেশি শিখেছি গল্প বলতে পর্দায়, তার থেকে খুব আলাদা। এটা খারাপ ভালোর প্রশ্ন নয়। হলিউডের যে গল্প বলার কায়দা সেটাও অনেক পরিবর্তন হয়েছে গত 50-60 বছরে, কিন্তু আমরা প্রিডমিনেন্টলি ওটাকেই ফলো করি। আবার ইটালিয়ানরা এসে একটা স্লাইটলি নতুন ধারা তৈরি করেছিলেন, যেটার মধ্যে একটু হলিউডি প্রভাব ছিল, একটু গোটা একটা গল্প যেরকম আমরা বলার চেষ্টা করি সেটা ছিল, কিন্তু তার মধ্যে অন্য কিছু আর্থসামাজিক প্রভাব ছিল। হ্যাঁ, যেটা ভীষণভাবে আমরা সত্যজিৎ রায়ের কাজে যার একটা প্রভাব আমরা দেখতে পাই। কিন্তু এই ফরাসিরা তার ধার ধারেননি, ঋত্বিকবাবু কিন্তু ঠিক তাই, উনি ধার ধারতেন না এই জিনিসটার। উনি যেটা বলার চেষ্টা করছেন, ওনার যে মেটা ন্যারেটিভটা, সেইটা যতক্ষণ না পৌঁছচ্ছে, যতক্ষণ না ল্যান্ড করছে, ততক্ষণ কিন্তু উনি এই নতুন কিছুক্ষণের ড্রামা, কিছুক্ষণের নাটক তৈরি করার পরোয়াতে উনি থাকার মতো লোক উনি ছিলেন না, সেটা ওনার সিনেমা দেখলে বোঝা যায়। এবার আপনি প্রশ্ন করবেন যে তাহলে এত মানুষের কাছে তা সত্ত্বেও কী করে অন্তত একটা মেঘে ঢাকা তারা, অন্তত একটা সুবর্ণরেখা, অন্তত একটা কোমল গান্ধার, পরের দিককার ছবিগুলো নাই বা হলো, অন্তত একটা অযান্ত্রিক কিছু অনেক মানুষের কাছে তো মুক্তির সময় না হলেও পরবর্তীতে তো সেগুলি খুবই জনপ্রিয় বা কাল্ট হয়ে আছে। সেটা কি করে হয়, সেটা কেন হলো? যদি উনি নাটক নাই তৈরি করতে চাইতেন, তার কারণটা হচ্ছে, এটা আমার মনে হয়, উনি ওনার প্রতিটা ছবির সঙ্গে আমাদের যে জাতিগত ইতিহাস সেইটার একটা ডিরেক্ট কানেকশন ছিল, তার একটা উদ্ধৃতি ছিল। এবার আপনি এই যে একটু আগে আজাদগড় কলোনির MA সেকেন্ড ইয়ার ড্রপ আউট নিতা, যে সময়টায় উনি ছবি বানাচ্ছেন বা যে সময়টায় আমার মারা বড় হয়েছেন, সেই সময়টায় এরকম আজাদগড় কলোনিতে পার্টিশন পরবর্তী সময়, দেশভাগ পরবর্তী সময় কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এরকম রিফিউজি উদ্বাস্তু পরিবার আছে বলুন তো? তারা তো কোথাও না কোথাও কানেক্ট করবে এটার সঙ্গে। তখন মুক্তিপ্রাপ্ত সিনেমা হলে গিয়ে না দেখলেও পরবর্তীতে দেখে তো কানেক্ট করবে। আমি কিভাবে কানেক্ট করেছি, সেটাই আমার থার্ড এবং শেষ পয়েন্ট। সেটা হচ্ছে যে আমি কিভাবে আমার উদ্বাস্তু চরিত্রটা চিনতে পেরেছি ঋত্বিকবাবুর ছবি দেখে। এবং আমি কি উদ্বাস্তু জীবনযাপন করেছি? না, করিনি। কিন্তু T.S. এলিয়ট বলতেন যে আমরা একটা মানুষ, যে মানুষটি এসে দাঁড়াই একটা বিন্দুতে, সেই মানুষটি আজকে আমি আকাশ থেকে পড়িনি, আমার পিছনে একটা আমার ইতিহাস আছে। সেই ইতিহাসটা শুধু আমার বাবা মা তার ঠাকুরদার ইতিহাস নয়, সেই ইতিহাসটা আমার একটা রেশিয়াল ইতিহাস আছে, আমার একটা জাতির ইতিহাস আছে। সেই জাতিটা আগে তারা জানতে হবে জাতিটা কে, জাতিটা কী। এবার আপনারা এক কথায়, বিশেষ করে আজকের পরিবেশে এক কথায় হে 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 করে উঠবে সবাই, রেড়ে করবে আমরা ভারতীয়। আমি দুঃখিত, 100 বার আমি ভারতীয়, তারও আগে আমি বাঙালি। এবং এই বাঙালি জাতির ইতিহাসটা যদি আমি না বুঝি, তাহলে আমার পক্ষে আমার আইডেন্টিটি বোঝাটা খুব মুশকিল। এই বাঙালি জাতির সঙ্গে তথাকথিত যেভাবে সমস্ত বিজ্ঞাপনে বাঙালি আনা পেঁচা হয়, সেটার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ধুতি পরা, রসগোল্লা, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, না, এগুলো একটাও বাঙালিয়ানা নয়। অত্যন্ত দুঃখিত। বাঙালিয়ানা তখন হবে যখন আমরা অ্যাকচুয়ালি অবিভক্ত বাংলাদেশের বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান সবার যৌথ ইতিহাসটা যখন জানবো, সেটা হচ্ছে যথার্থভাবে বাঙালি হয়ে ওঠা। এবং এই যে একটা পৃথিবীর সবথেকে বড় আধুনিক ইতিহাসের সবথেকে বড় ফিজিক্যাল, জিওগ্রাফিক্যাল, সোশ্যাল, কালচারাল ডিসপ্লেসমেন্ট ঘটল দেশভাগের মধ্যে দিয়ে, যেটা কিন্তু পশ্চিমে হার্ডলি রিপ্রেজেন্টেড। অনেক লোক এখনও জানে না এই পার্টিশনটার কথা। হ্যাঁ, তো সেই পার্টিশনের ইতিহাস না জানলে শুধু অত্যাচারের নয়, ভালোবাসারও, শুধু নৃশংসতার নয়, বন্ধুত্বেরও, সৌহার্দ্যেরও, সবটাই আমি বলছি। এই রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে সচেতন যদি আমি না হই আমার নিজের জাতির, তাহলে কিন্তু আমার মনে হয় না আমি আমার সময়কে একজন শিল্পী হিসেবে কোথাও কোনো পয়েন্টে রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেই কারণে আমি মানুষটা কে, 100 বার আমি ভারতীয়, গর্বিত ভারতীয়, আমি তার সঙ্গে একজন উপমহাদেশের মানুষ,
আমি তার সঙ্গে একজন বিশ্ব নাগরিক, কিন্তু তারও আগে, সবার আগে আমি একজন বাঙালি তো, এবং যার জাতি এই ইতিহাসটার মধ্যে দিয়ে গেছে, ঠিক যেরকম একজন পাঞ্জাবি এটা বোঝে। তো এটা শুধু বাঙালি পাঞ্জাবির কথা না, আমি যখন একটা, যেটাকে আগে আমরা ইউগোস্লাভিয়া বলতাম, সেখানকার ছবি যখন দেখি, সেই বালকান দেশগুলো এরকমভাবেই ভীষণভাবে মানে বর্বরভাবে ভাগ হয়েছিল রাজনৈতিক কারণে, এবং একই রকম নৃশংসতা সেখানে ঘটেছিল, একই রকম রক্তক্ষয়ী ইতিহাস তাদের আছে। সেটা যখন দেখি, সেই দেশের কোনো ছবি যদি দেখি আজকের বা সেই সময় ইউগোস্লাভিয়ার আমার একজন খুব প্রিয় ফিল্ম মেকার, আমার মাস্টার্সের থিসিস তাকে নিয়েছিল, এমির কুস্তরিৎসা বলে, তার সিনেমায় বারবার উঠে এসছে এই একই রকমভাবে, মজা করে উঠে এসেছে দেশভাগের কষ্ট। আমাকে ইমিডিয়েটলি কিন্তু সেই ছবিটা আমায় নাড়া দেয় এবং আমাকে বলে যে না, এটাই তোমার থিসিসের বিষয় হবে। তার কারণ আমি ঋত্বিক ঘটকের সংস্কৃতির লোক, ঋত্বিক ঘটকের ভাষার লোক। তার কারণ ঋত্বিক ঘটক আমাকে প্রথম জানতে শিখিয়েছেন যে বাঙালি নামক একটি জাতি আছে, যাদের ওপর দিয়ে একটা ঐতিহাসিক রাজনৈতিক অবিচার হয়েছে বহুদিন আগে। এই আইডেন্টিটিটা তৈরি করে দেওয়ার জন্যে আমার মনে হয় ভালো বা খারাপ লাগার ঊর্ধ্বে ওঠে এপিক সিনেমা দরকার হয়। ঐতিহাসিকভাবে এই জন্যে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র এতটা গুরুত্বপূর্ণ, এবং সেই কারণেই আগামী 100 বছর ধরে বা আরও বেশি সময় ধরে পাতার পর পাতা ভরানো হবে। এই একটা সন্ধ্যেতে সেই কথা বলে শেষ করা সম্ভব নয়। আমি আমার সীমিত সামর্থ্য ক্ষমতা অনুযায়ী বললাম, অনেক কিছুই ভুলে গেছি। বললাম না, আমি তো এখন গল্প বলি, নিছকই গল্প বলি পর্দায়, একেবারেই তাই। বিকজ আমি ভীষণভাবেই, সঞ্জয়দা সৌভাগ্যবান, সঞ্জয়দা পড়াতে পেরেছেন। আমাদের সেই পড়ানোটা নিয়ে সবসময়তে আমরা সেটাকে তার প্রতি পূর্ণ মর্যাদা দিতে পারি না। আমাদের তো বাজারই সিনেমা মানে করতে ঢুকে যেতে হয়, তাতে কোনো খারাপ কিছু নেই। সেটা আমাকে স্বাচ্ছন্দ্য দেয়, আমাকে সচ্ছল করে তোলে, আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়, অনেক বেশি মানুষের কাছে। সেটাকে আমি একেবারেই করছি না, মানে ফেলে দিচ্ছি না, ভীষণ গুরুত্বপূর্ণ সেটা। কিন্তু এরম একটা পরিসরে এই কথাগুলো বলাটা জরুরি যে না সিনেমাও কিন্তু সিনেমা, না গল্প বলাও কিন্তু এক ধরনের গল্প বলা। সেটা যেন যারা সিনেমাপ্রেমী মানুষ তাদের মাথার কোনো না কোনো কোণায় যেন সবসময় থাকে, যে একভাবেই যে শুধু গল্প বলা যায় পর্দায় তা কিন্তু নয়। সেটা কোনো ওয়েস্টার্ন ফিল্ম মেকার এসে আমাদের দেখানোর আগে ঋত্বিকবাবু অনেক আগে আমাদের ঐতিহাসিক কারণে, রাজনৈতিক কারণে, প্রয়োজনে, তাগিদে আমাদের কিন্তু সেটা বুঝিয়ে দিয়ে গেছেন। এইটুকুই, ধন্যবাদ। সঞ্জয়দা বলছেন যে আমরা অনেক সময় কাটিয়েছি, আমার মনে হয়। ধন্যবাদ আপনাদের সকলকে। তাহলে আপনি তাহলে রাউন্ড আপ করে দিন একটু। আরেকটা ঋত্বিক কি কেন, মানে কেন আমি এটাই না বলার চেষ্টা করছিলাম। আর একটা ঋত্বিক মানে আপনি এক্স্যাক্টলি কি, মানে ওনার মতো দেখতে সেটা তো হবে না। এবার ব্যাপারটা হচ্ছে আমার ওই চিন্তা নেই। আমি একদম সত্যি কথা বলছি। আচ্ছা কি মুশকিল আপনি বলুন তো, মানে সুনীল গাভাস্করের ছেলে রোহান গাভাস্কর, তিনিও ক্রিকেটার, উইথ অল ডিউ রেসপেক্ট। হ্যাঁ, আর ওমা ওই দেখুন, দেখেছেন, ঠিক আছে। আমার যেটুকু মাথা তাই দিয়ে বেশ কিছু জিনিস করেছি আমি, গত 25 বছর ধরে সিনেমায় কাজ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঋত্বিক বাবুর মতো ছবি আমি বানাতে এক তো পারি না, 2 নম্বর চাইও না, কারণ আমি জানি আমি পারি না। না ওটা আমার উদ্দেশ্যই নয়। ওটা আজকের সময় দাঁড়িয়ে আমার, সত্যি কথা বলছি, আমার উদ্দেশ্য নয় ওটা আমার বানানো। এই যে তর্কটা, এটা খুব ইন্টারেস্টিং। না, সেটা যে বেরোতে পারেননি, কিন্তু উনি কিন্তু শুধু যদি আপনি ভাবেন যে ক্লিফ রোয়েদাদ বা ভারত পাক বিভাজন রেখা এইসব, তার বাইরে বেরিয়ে গেছেন কেন? এই যে এক্ষুনি পরমব্রত যে কথাটা বললো, সেটার জন্যই ঋত্বিক ঘটক আছেন। আমি আমার জীবনে দেখেছি, বুঝলে, খুব অবাক হয়ে গিয়েছিলাম। একদিন যাদবপুরে তখন আমি হেড অফ ডিপার্টমেন্ট, আমাকে পুলিশ থেকে জানানো হলো যে একজন ভিআইপি আসবেন এবং তাকে মেঘে ঢাকা তারা ছবিটা দেখাতে হবে, কিন্তু প্রেসকে জানানো চলবে না। পুরো জিনিসটা একটু রহস্যজনক। আমরা ইউনিভার্সিটিতে এই ধরনের ফোন পাই না। তো যাই হোক, কিছু পরে রেজিস্টার এক্সপ্লেন করলেন। সেই ভদ্রলোক এলেন, তার বয়স তখন 89। তো তিনি এলেন,
তার আমি নাটক বানিয়ে সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি, তার সঙ্গে সিনেমার কোনো যোগাযোগ নেই। তিনি কেমিস্ট্রিতে নোবেল লরিয়েট, তার নাম রোয়াল্ড হফম্যান। এই যে ওষুধে যে ভিটামিন B12 করেন, হফম্যান। তিনি এসে আমাকে যথারীতি সাহেবরা যেরকম ভদ্র হন, উনি বললেন যে আপনাকে আমি আটকে রেখেছি, এই ছবিটা আমি একা দেখতে চাই। আমি কোনো দিন মানে কিছুটা দেখেছি, পুরোটা দেখতে পারেন, আপনি ইচ্ছে করলে চলে যেতে পারেন। আমি বললাম থাকুন স্যার, মানে আপনি বুঝতে পারছেন নোবেল লরিয়েটের সঙ্গে 1-to-1 কথা বলছি, মানে আপনি থাকুন স্যার, আপনি কী করতে পারি আপনার জন্য? বলে কিচ্ছু করবেন না, আপনি চা একবার দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি তত চা খাই না, দেখব। উনি দেখলেন, দেখে রাত হয়ে গিয়েছিল, চলে গেলেন। যাওয়ার আগে থেমে বললেন, আপনি আমার কালকে ফ্লাইট, আপনি কি একবার আমাকে গ্র্যান্ড হোটেলের লবিতে দেখা করতে পারবেন, সময় পাবেন? আমি পারবো। বলো তাহলে আমি আপনাকে একটু ছোট্ট, আপনি আমার জন্য এতটা করলেন, একটি ছোট্ট স্মারক দিতে চাই, আর আপনার সঙ্গে এই ছবিটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি ওসব ব্যাপারে যাচ্ছি, গিয়ে বললাম যে আপনি, বলে দেখুন আমি তো বাংলা জানি না, বেঙ্গল পার্টিশন কিছুই জানি না, কিন্তু আমাকে এই ছবিটা হন্ট করছিল অনেক দিন। আমি কর্নেল ইউনিভার্সিটির প্রফেসর, সেখানে এই ছবিটার মিউজিক দেখে আমি প্রথম মনে হয় যে কিছু একটা আছে, আমি বুঝতে পারিনি, আমার কোনো লোক নেই। তারপরে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে, এখানে একটা সেমিনার ছিল, সেমিনারে এসে আমি এই ছবিটার জন্য আলাদা সময় বার করেছি। আমি এসব শুনে অবাক হয়ে বললাম, স্যার আপনি যদি কাইন্ডলি বলেন কেন এই ছবিটা আপনাকে টাচ করছে বা হন্ট করছে? বলছি ইউনো বেসিক্যালি আই এম রোয়াল্ড হফম্যান, বেসিক্যালি আই এম পুলিশ। ওয়ার সাথে একদিন আমি বাড়িতে খেলা করছিলাম, তখন আমার বড়জোর 5 বছর বয়স। হঠাৎ ব্যাকইয়ার্ডে খেলা করছিলাম, হঠাৎ দেখলাম কিছু আওয়াজ, আমি বুঝতে পারিনি। আমার মা দৌড়তে দৌড়তে নেমে বললেন, রোয়াল্ড আমাদের চলে যেতে হবে। কিছুই বুঝিনি। আমার বাবার সামনে গুলি করেন নাৎসিরা তাকে, এবং পড়ে আছে বডিটা। এইটা আমার শেষ দৃশ্য। আমি চলে এলাম। আমেরিকা গেভ মি এভরিথিং, ইভেন মাই সারনেম, আমার নোবেল প্রাইজ, আমার এডুকেশন, এভরিথিং। আমি ইউনিভার্সিটিয়ান, আমার তার জন্য কোনো রিপেন্টেন্স নেই। স্টিল কোথাও একটা সেই বিকেলটা আমার মধ্যে রয়ে আছে, আর সেটা আমি ঘটকের এই মিউজিকটা থেকে পাচ্ছি। এই যে জায়গাটায় যে ও যেটা বললো, আমি একটু সাজিয়ে গুজিয়ে, মাস্টার তো মাস্টারদের মাস্টারি করা সহজ। আমি না সঞ্জয়দা, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাকে একটু বিদায় নিতে হবে। সকলের কাছ থেকে মার্জন আছে সঞ্জয়দা, আপনার কাছ থেকেও একটু মার্জন আছে। দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে আবার আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং এই লিট ফেস্ট খুব সফল হোক, এবং এখনও কলকাতা শহরে মানুষ বসে কথা শোনেন, সেটা একটা খুব আনন্দদায়ক একটা চিত্র নিঃসন্দেহে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আমরা সবাই।